আজকে আমরা আলোচনা করব সমযোজী যৌগ। সমযোজী যৌগ কিভাবে গঠিত হয় এবং সমযোজী যৌগ এর কিছু বৈশিষ্ট্য এবং যৌগগুলোর যোজ্যতা কক্ষক তত্ত্ব অনুসারে তাদের গঠনকে ব্যাখ্যা করা। তো দেখো, সমযোজী যৌগ কীভাবে গঠিত হয় এটা তোমরা ক্লাস 10-এ পড়েছো। তখন আমরা লুইস তত্ত্ব পড়েছিলাম, যে লুইস তত্ত্ব অনুসারে আমরা দেখেছি যে সমযোজী যৌগ কীভাবে গঠিত হয়। যেমন ধরো, আমরা যদি জলের অণুর গঠন বলি, তাহলে তোমরা ক্লাস 10-এ দেখেছো যে অক্সিজেনের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন থাকে, তার মধ্যে 2খানা অযুগ্ম ইলেকট্রন। আর হাইড্রোজেনের বাইরের কক্ষে 1টা করে অযুগ্ম ইলেকট্রন থাকে, যে সেই ইলেকট্রনগুলো সমানভাবে ব্যবহার হয় হয়ে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করে। তার জন্য আমরা জলের অণুর গঠন এরকমভাবে দেখাই, H2O। একই রকমভাবে তোমরা আরও বিভিন্ন অণু, যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, এটারও গঠন তোমরা দেখেছো যে কার্বনের 4টে ইলেকট্রন থাকছে, আর অক্সিজেনের যোজ্যতা কক্ষে 6টা করে ইলেকট্রন থাকে। এবার এই ইলেকট্রনগুলো এইভাবে সমানভাবে ব্যবহৃত হয়ে সমযোজী যৌগ গঠন করছে। তাহলে আমরা CO2-র ক্ষেত্রে দেখতে পাই যে C ডাবল বন্ড O ডাবল বন্ড O, বা তোমরা অ্যাসিটিলিন C2H2 এর গঠন দেখেছিলে যে কার্বন তার বাইরের কক্ষে 4টে ইলেকট্রন, আর একটা কার্বন তারও বাইরের কক্ষে 4টে ইলেকট্রন। এবার এই কার্বনের অযুগ্ম ইলেকট্রনের সঙ্গে হাইড্রোজেনের অযুগ্ম ইলেকট্রন জোটবদ্ধ হচ্ছে, এরকমভাবে হাইড্রোজেনেরগুলো জোড় বাঁধছে, আবার কার্বনেরগুলো তোমার এইভাবে জোড় বাঁধছে। দিয়ে আমরা দেখছি কি C ট্রিপল বন্ড C, কারণ এখানে 3খানা ইলেকট্রন জোড় গঠিত হয়েছে এবং হাইড্রোজেনের সঙ্গে সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত হচ্ছে। তাহলে এগুলো তোমরা ক্লাস 10-এই পড়েছো এবং তোমরা জানো যে সমযোজী যৌগের বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যার মধ্যে তোমরা পড়েছো যে সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। তাহলে আমরা যদি সমযোজী যৌগের বৈশিষ্ট্যতে আসি, সমযোজী যৌগের বৈশিষ্ট্য, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হয়। তার কারণ তোমরা জানো যে এখানে যে আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবসময়তেই আন্তরাণবিক যে আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলটা কিন্তু আয়নীয় যৌগের তুলনায় কম শক্তিশালী। যেহেতু ওখানে বিপরীত আয়ন তৈরি হয়, তার জন্য ওখানে বেশি আকর্ষণ বল কাজ করে এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যায়, এবং এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিছুটা কম হয়। আবার তোমরা জানো যে সমযোজী যৌগগুলি গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায়, যদিও গলিত অবস্থায় থাকে না, বেশিরভাগই গ্যাসীয় অবস্থায় থাকে বা তরল অবস্থায় থাকে, গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনে অক্ষম। কারণ তোমরা জানো যে সমযোজী যৌগগুলো তোমার আয়নিত হতে পারে না, আয়ন উৎপন্ন করতে পারে না, এবং তড়িৎ পরিবহনের জন্য আয়নের প্রয়োজন হয়, তার জন্য এরা
তড়িৎ পরিবহনে অক্ষম। নেক্সট তোমরা এটাও জানো যে সময় যৌগগুলো দ্রাব্যতা সেটা হচ্ছে নন পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। নন পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। তাহলে নন পোলার দ্রাবক বলতে আমরা কোনগুলোকে বুঝি? নন পোলার দ্রাবক বলতে তোমার ধরো বিভিন্ন ধরনের তেলকে বলতে পারো, যেমন ধরো কার্বন টেট্রাক্লোরাইড হতে পারে, পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে। এই সমস্ত নন পোলার সলভেন্টের মধ্যে তোমার সময় যৌগগুলো দ্রবীভূত হয়। তবে পোলার সলভেন্টও দ্রবীভূত হয়। কিছু কিছু সমযোজী যৌগ আছে, যেমন ধরো গ্লুকোজ, তারপরে ধরো ফ্রুক্টোজ, হ্যাঁ, স্টার্চ, এই সমস্ত পদার্থগুলো জলে দ্রবীভূত হয়। জল কিন্তু একটা পোলার দ্রাবক, তাহলে জলে দ্রবীভূত হয়। সেক্ষেত্রে কারণ আলাদা, আমরা এই চ্যাপ্টারের শেষের ধারে পড়ব যে কেন এগুলো জলে দ্রবীভূত হচ্ছে। আর তোমরা জানো যে সমযোজী যৌগে যে বন্ধন গঠিত হয় সেই বন্ধনের কিন্তু একটা নির্দিষ্ট অভিমুখ থাকে। সমযোজী যৌগে গঠিত বন্ধনের একটি নির্দিষ্ট অভিমুখ থাকে। তাহলে নির্দিষ্ট বন্ধনের অভিমুখ থাকে। এবং আরেকটা প্রপার্টিজ, তোমরা অর্গানিক কেমিস্ট্রি কিছু কেউ কেউ পড়েছো, তারা জানো যে এখানে সমাবয়বতা ধর্ম দেখা যায়। সমাবয়বতা ধর্ম দেখা যায়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা সময় যৌগের ক্ষেত্রে দেখতে পাই। তা এখন এই সমযোজী যৌগের যে যোজ্যতা সেটা কিভাবে প্রদর্শন করে সেটা আমরা বুঝবো এবার। দেখো, সমযোজী যৌগ গঠনে মৌলগুলির যোজ্যতা কত আমরা কিভাবে পাই, দেখো বোঝার চেষ্টা করো। অনেক মৌল আছে যারা সমযোজী যৌগ গঠনে অংশগ্রহণ করে এবং দেখা যায় যে সেই মৌলগুলোর বহিস্থ কক্ষপথে উপস্থিত যে ইলেকট্রন সংখ্যা, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, সেই ইলেকট্রন দ্বারাই মৌলগুলোর যোজ্যতা নির্ধারিত হয়। তাহলে কি বলছি, অনেক মৌল আছে যারা সমযোজী যৌগ গঠন করে এবং ওই মৌলগুলির যোজ্যতা কক্ষে উপস্থিত অযুগ্ম সংখ্যা দ্বারা যোজ্যতা নির্ধারিত হয়। কোন কোন ক্ষেত্রে হয়? ধরো অক্সিজেন, অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p4। তাহলে দেখো এখানে 2p-তে দুখানা অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে এই অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যেহেতু 2, তাহলে আমরা বলবো অক্সিজেনের যোজ্যতাও 2। তাহলে আমরা এখানে বলবো অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। আবার দেখো নাইট্রোজেন, অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশান 1s2 2s2 2p3। তাহলে 2s-এ যুগ্ম ইলেকট্রন
আর টুপিতে আছে 3খানা অযুগ্ম ইলেকট্রন। তাহলে এখানে আমরা বলবো কি নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3। আবার ধরো ফ্লুরিন অ্যাটমিক নাম্বার 9 1s2 2s2 2p5। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 1। তাহলে আমরা বলবো ফ্লুরিনের যোজ্যতা হচ্ছে 1। তাহলে এইভাবে আমরা মৌলগুলোর যোজ্যতা নির্ণয় করছি যে একটা মৌলের বহিস্তম কক্ষে কতগুলি অযুগ্ম ইলেকট্রন উপস্থিত আছে। তাহলে এইটা দ্বারা বেশ কিছু মৌলের আমরা যোজ্যতা নির্ধারণ করতে পারি। আবার দেখো কিছু মৌল আছে যাদের পারমাণবিক অবস্থায় অর্থাৎ ভূমিস্তরে বাইরে উপস্থিত ইলেকট্রন সংখ্যা দ্বারা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা দ্বারা যোজ্যতা নির্ধারণ করা হয় না। তাদের ক্ষেত্রে দেখা যায় যে মৌলটা উত্তেজিত অবস্থায় সেখানে কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে সেইটা দ্বারা তাদের যোজ্যতা নির্ধারণ করা হয়। তাহলে আমরা কি বলছি, কোনো কোনো মৌলের ক্ষেত্রে বহিস্থ কক্ষপথে উপস্থিত অযুগ্ম ইলেকট্রন দ্বারা যোজ্যতা নির্ধারিত হয় না। সেক্ষেত্রে মৌলটির উত্তেজিত অবস্থায় অযুগ্ম ইলেকট্রন সংখ্যা গণনা করা হয়। যেমন সবথেকে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে কার্বন। কার্বন খুবই অ্যাভয়েড হবে। তা কার্বনের যদি আমরা ভূমিস্তরে ইলেকট্রন বিন্যাস দেখি 1s2 2s2 2p2, তাহলে এই অবস্থায় কার্বনের যোজ্যতা আমরা বলবো 2, কারণ 2খানা অযুগ্ম ইলেকট্রন আছে। কিন্তু আমরা কি জানি কার্বনের যোজ্যতা হচ্ছে 4। তাহলে 4 কীভাবে হয়, এই কার্বনটা যখন এক্সাইটেড হয়ে যাচ্ছে, এক্সেস এনার্জি গেইন করছে বাইরে থেকে, তাহলে এক্সেস এনার্জি গেইন করলে এই 2s এর একখানা ইলেকট্রন 2pতে স্থানান্তরিত হচ্ছে। 2s এর একখানা ইলেকট্রন 2p শক্তি স্তরে স্থানান্তরিত হচ্ছে। তাহলে এবার দেখো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা দাঁড়ালো 4। তাহলে বলবো কার্বনের যোজ্যতা 4। তাহলে এই অবস্থায় আমরা কার্বনের যোজ্যতা 4 বলছি। এরকম আরও কিছু মৌল আছে, যেমন ধরো বেরিলিয়ামের যোজ্যতা হচ্ছে 2, কিন্তু বেরিলিয়ামের যদি আমরা ভূমিস্তরের ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে দেখবো 1s2 2s2 আর 2pটা আছে ফাঁকা পড়ে আছে। তাহলে এই অবস্থায় তো কোনো যোজ্যতাই নাই, শূন্য যোজি হয়ে যাচ্ছে, কারণ অযুগ্ম ইলেকট্রন নাই। এবার আমরা যদি বেরিলিয়ামকে এক্সাইটেড করি, এনার্জি দিই, তখন দেখা যায় এই 2s এর একখানা ইলেকট্রন 2pতে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে 2s এ একটা আর 2pতে একখানা। তাহলে এবার দেখো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হয়ে গেল 2। তাহলে আমরা বলবো এখানে যোজ্যতা সমান হচ্ছে 2। একই রকম ভাবে আমরা যদি বোরনের হিসাব করি,
বোরনের অ্যাটমিক নাম্বার 5, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p1, তার মানে যোজ্যতা কক্ষে একখানা অযুগ্ম ইলেকট্রন উপস্থিত আছে। তাহলে এখানে আমরা বলবো কি বোরনের যোজ্যতা 1, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে বোরনের যোজ্যতা হচ্ছে 3। তাহলে কিভাবে 3 যোজ্যতা প্রদর্শন করছে? বোরনটা যখনই উত্তেজিত হচ্ছে 2s থেকে একখানা ইলেকট্রন 2p শক্তি স্তরে স্থানান্তরিত হচ্ছে। তাহলে 2s থেকে একখানা ইলেকট্রন 2p তে স্থানান্তরিত হলো। তাহলে আমরা এখানে বলবো বোরনের যোজ্যতা 3। তাহলে এভাবে বিভিন্ন মৌলের ক্ষেত্রে যোজ্যতা হিসাব করা হচ্ছে। তাহলে কিছু ক্ষেত্রে দেখলাম যে মৌলগুলোর বহিস্তম কক্ষপথে উপস্থিত অযুগ্ম ইলেকট্রন সংখ্যা দ্বারাই তাদের যোজ্যতা নির্ধারিত হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পারমাণবিক অবস্থায় বা ভূমিস্তরে তার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দ্বারা নয়, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা দ্বারা নয়, মৌলগুলো যখন উত্তেজিত অবস্থায় আসছে তখন তার শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে, অযুগ্ম ইলেকট্রন আছে, সেই সংখ্যা দ্বারা আমরা যোজ্যতা নির্ধারণ করছি। আবার কিছু কিছু মৌল আছে যে মৌলগুলোর ক্ষেত্রে দেখা যায় পরিবর্তনশীল যোজ্যতা। পরিবর্তনশীল যোজ্যতা, যেমন ফসফরাস, এটা দুখানা যোজ্যতা প্রদর্শন করে 3 এবং 5। তার জন্য দেখবে ফসফরাসের দু রকমের যৌগ পাওয়া যায়, PCl3 এবং PCl5। PCl3 এবং PCl5। তাহলে কিভাবে গঠিত হয় লক্ষ্য করো। ফসফরাস অ্যাটমিক নাম্বার 15, তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে যোজ্যতা কক্ষ মানে হচ্ছে 3s 3p। তাহলে 3s এ দেখো দুখানা ইলেকট্রন আছে, আর 3p তে আছে 3খানা অযুগ্ম ইলেকট্রন। তাহলে এক্ষেত্রে তোমার ফসফরাসের যোজ্যতা বলছি 3। তাহলে এক্ষেত্রে ফসফরাসের যোজ্যতা 3। তাহলে এবার কিভাবে বন্ডিংটা হচ্ছে লক্ষ্য করো। আমি যদি Cl অ্যাটমটা দেখি, Cl হচ্ছে 17, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p5, অর্থাৎ এর যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টা, তার মধ্যে একখানা অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে সেই একখানা অযুগ্ম ইলেকট্রন এই অযুগ্ম ইলেকট্রনের সঙ্গে এসে জোড়া বাঁধছে। তাহলে এটা ফসফরাসের, আর এখান থেকে একটা Cl ইলেকট্রন পাচ্ছে, এখান থেকে একটা, এখানে একটা, তাহলে 3খানা Cl অ্যাটমের ইলেকট্রন এসে ফসফরাসের যোজ্যতা কক্ষে যুক্ত হচ্ছে। দিয়ে দেখো তোমার বন্ধন গঠন হলো, যৌগ গঠিত হলো। তাহলে একটা ফসফরাসের সঙ্গে 3খানা সেল যুক্ত হতে পারছে, তাহলে যোজ্যতা 3, আর যৌগটাকে বলবো আমরা PCl3। এবার দেখো 5 যোজ্যতাকে প্রদর্শন করবে। এই ফসফরাস যদি উত্তেজিত হয়ে যায়, এনার্জি বাইরে থেকে গেন করে, তখন দেখা যাবে 3s থেকে একখানা ইলেকট্রন এই 3d তে স্থানান্তরিত হবে। 3s 3p, তারপরে কি আছে 3d কিন্তু ভ্যাকান্ট। তাহলে এইখানে ছিল যুগ্ম ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে 3s, এটা হচ্ছে 3p, এটা হচ্ছে 3d। তাহলে এই যে 3d তে ফাঁকা কক্ষক পড়ে আছে, তখন দেখা যাচ্ছে যে 3s এর ইলেকট্রন 3p তে স্থানান্তরিত হলো, আর 3p তে স্থানান্তরিত হওয়ার ফলে এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা দেখো 3 থেকে বেড়ে হয়ে গেল 5। তাহলে যেই 5 হলো, তাহলে এবার এর সঙ্গে ক্লোরিনের
একটা একটা করে ইলেকট্রন বিপরীত স্পিনে এসে জোড় বাঁধল, তাহলে আমরা বলবো কি এক্ষেত্রে ফসফরাসের যোজ্যতা 5 আর যৌগটাকে বলবো PCl5। তাহলে ফসফরাসের ক্ষেত্রে আমরা দু ধরনের যোজ্যতা দেখতে পাচ্ছি, PCl3 এর ক্ষেত্রে 3 যোজ্যতা এবং PCl5 এর ক্ষেত্রে 5 যোজ্যতা। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের এরকম আসে যে ফসফরাসের দুটি যৌগ PCl3 ও PCl5 দেখা যায় বা অস্তিত্ব আছে, কিন্তু নাইট্রোজেনের NCl5 এর অস্তিত্ব নাই কেন? তাহলে নাইট্রোজেনের 3 যোজ্যতা হয়, NCl3 হবে, কিন্তু NCl5 বলছি হবে না। তাহলে কেন হচ্ছে না দেখো, ফসফরাস 1s2 2s2 2p6 3s2 3p3 3d0, তাহলে 3s এ দুখানা, 3p-তে 3খানা, আর এখানে একটা 3d কক্ষক ফাঁকা পড়ে আছে। তাহলে দেখা যাচ্ছে যেহেতু এর d আছে তার জন্য 3s থেকে একখানা ইলেকট্রন কিন্তু 3d-তে স্থানান্তরিত হতে পারছে। তাহলে 3s থেকে একখানা ইলেকট্রন যদি 3d-তে চলে যেতে পারে, তাহলে দেখো এখানে যোজ্যতা 3 থেকে বেড়ে 5 হয়ে গেল। তাহলে আমরা এখানে 5 যোজ্যতা দেখতে পেলাম। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার হচ্ছে 1s2 2s2 2p3, তাহলে 2s এ দুটো আর 2p-তে 3খানা অযুগ্ম ইলেকট্রন আছে। আর লক্ষ্য করো, আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়ার সময় দেখেছি 2s 2p হয়, কিন্তু 2d তো হয় না, 2d এর অস্তিত্ব নাই। তাহলে এর পরে যে শক্তি স্তর আছে সেটা হচ্ছে 3s। তাই 2s 2p আর 3s এর মধ্যে এনার্জি ডিফারেন্সটা বেশি, শক্তি পার্থক্য বেশি, তার জন্য 2s এর ইলেকট্রন 3s এর ফাঁকা কক্ষকে কখনোই স্থানান্তরিত হতে পারবে না। তাহলে নাইট্রোজেন কখনোই তার অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 3 থেকে বাড়িয়ে 5 করতে পারছে না, যেটা ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে, কারণ ফসফরাসের ফাঁকা ডি আছে, ফাঁকা ডি থাকার জন্য 3s ইলেকট্রন 3d-তে স্থানান্তরিত হচ্ছে, কিন্তু নাইট্রোজেনের সেটা সম্ভব নয়। তাহলে কি বলবো, নাইট্রোজেনের ফাঁকা ডি কক্ষক অনুপস্থিত, তাই 2s এর যুগ্ম ইলেকট্রন আর স্থানান্তরিত হতে পারে না। তাই নাইট্রোজেনের যোজ্যতা 3 এর বেশি 5 সম্ভব নয়। তাই নাইট্রোজেনের NCl5 যৌগের অস্তিত্ব নেই। আর অন্যদিকে ফসফরাসের ক্ষেত্রে কি লিখব, যে ফসফরাসের 3d থাকার জন্য অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 3 থেকে বেড়ে 5 হতে পারছে। তাহলে কি বলছি কথাটা, ফসফরাসের 3d এর উপস্থিতির জন্য 3s এর যুগ্ম ইলেকট্রন 3d-তে স্থানান্তরিত হয়ে
অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 3 ও 5 উভয়ই প্রদর্শন করতে পারে। তাই ফসফরাসের PCl3 ও PCl5 যৌগ দুটির অস্তিত্ব আছে। তাহলে আমরা দেখছি ফসফরাসের PCl3 PCl5 দুটোরই অস্তিত্ব পাচ্ছি, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে শুধুমাত্র NCl3 এর অস্তিত্ব পাওয়া যাবে, কিন্তু NCl5 এর অস্তিত্ব পাওয়া যাবে। আবার দেখো, আমরা সালফার মৌলটারও বিভিন্ন ধরনের যোজ্যতা পাই। সালফারের পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। সালফার কি কি যোজ্যতা প্রদর্শন করতে পারে? সালফারের যোজ্যতা 2 হতে পারে, 4 এবং 6, 3 ধরনের যোজ্যতা সালফার প্রদর্শন করে। কীভাবে দেখো, সালফারের অ্যাটমিক নাম্বার হচ্ছে 16, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p4 3d ভ্যাকান্ট। তাহলে সালফারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যখন ভূমিস্তরে আছে তখন আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা কিন্তু 2। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2। তাহলে সালফারের এক্ষেত্রে যোজ্যতা আমরা বলবো 2। এবার দেখো, সালফারকে যদি আমরা একটু এক্সাইটেড করি, বাইরে থেকে শক্তি দিই, তখন দেখা যায় এই 3p এর যুগ্ম ইলেকট্রন 3d তে স্থানান্তরিত হচ্ছে। তাহলে সালফারকে যখন উত্তেজিত করছি, তাহলে আমরা দেখছি যে সালফারের ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা দেখো 2 থেকে বেড়ে 4 হয়ে গেল। তাহলে আমরা বলবো কি, এক্ষেত্রে সালফারের যোজ্যতা 4, এক্ষেত্রে সালফারের যোজ্যতা বলবো 4। আবার যদি সালফারকে আরো উত্তেজিত করি, তাহলে যেহেতু দেখো 3s এর যুগ্ম ইলেকট্রন আছে, তাহলে 3s 3p 3d সবটাই কিন্তু যোজ্যতা কক্ষক, তাহলে এদের স্থানান্তরণ সম্ভব। কিন্তু 3s থেকে 4s এ যাবে না, বা 2s থেকে 3s এ যাবে না, এরকম হয় না। একটা শক্তি স্তরের মধ্যে যে উপকক্ষপথগুলো থাকে, সেই উপকক্ষপথের মধ্যে ইলেকট্রনের স্থানান্তরণ হতে পারে। তাহলে এখানে যখন স্থানান্তরণ হচ্ছে, তাহলে আমরা দেখব যে 3s এর একখানা ইলেকট্রন আবার 3d তে চলে গেল। তাহলে দেখো, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা 4 থেকে বেড়ে এবার হয়ে গেল 6। তাহলে আমরা বলবো এক্ষেত্রে সালফারের যোজ্যতা হচ্ছে 6। তাহলে সালফার কিন্তু 3 ধরনের যোজ্যতা প্রদর্শন করছে, 2 4 6। তাহলে আমরা সালফারের ক্ষেত্রে SF2 SF4 SF6 এরকম বিভিন্ন ধরনের যৌগের অস্তিত্ব পাবো। কারণ তোমাদের একটু আগে দেখালাম যে ফ্লুরিনের যোজ্যতা কক্ষে একখানা করে অযুগ্ম ইলেকট্রন থাকে। সেই একখানা করে অযুগ্ম ইলেকট্রন যদি এখানে এসে সালফারের সঙ্গে জোড়া বাঁধে, তাহলে এখানে কি অস্তিত্ব আসবে? SF2। তাহলে ডট ডট যে ইলেকট্রনটা সেটা ফ্লুরিনের, আর যেটা স্ট্রেট লাইন করা আছে সেটা সালফারের। তাহলে এখানে আমরা দেখবো কি 2 যোজ্যতা মানে SF2 যৌগ পাওয়া যাবে। তুমি যদি এখানে দেখো, তাহলে এখানে 4 যোজ্যতা, তাহলে SF4 যৌগের অস্তিত্ব পাওয়া যাবে।
আবার এখানে যদি দেখো তাহলে দেখবে 6 যোজ্যতা, এখানে SF6 যৌগের অস্তিত্ব পেয়ে যাচ্ছ। তাহলে সালফারের আমরা বিভিন্ন ধরনের যোজ্যতা থাকার জন্য যৌগের সংখ্যাও কিন্তু একাধিক হবে। তাহলে দেখো আমরা বলবো সালফারের ক্ষেত্রে SF2, SF4 ও SF6 যৌগের অস্তিত্ব আছে, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে কেবলমাত্র OF2 এর অস্তিত্ব আছে। তাহলে একই কারণ কি, অক্সিজেন অ্যাটমিক নাম্বার 8, 1s2 2s2 2p4, তাহলে 2s এ 2, 2p তে 4টে, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা 2 এবং 2 এর ডি না থাকার জন্য অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা আর বৃদ্ধি করতে পারে না। তার জন্য আমরা অক্সিজেনের ক্ষেত্রে 2 যোজি যৌগ OF2 এর অস্তিত্ব পাবো, কিন্তু সালফারের ক্ষেত্রে দ্বিযোজি, চতুর্যোজি এবং 6 যোজি SF2, SF4 এবং SF6 3 ধরনেরই যৌগের আমরা অস্তিত্ব পাচ্ছি। নেক্সট দেখো আমরা চলে আসছি আর একটা পরিবর্তনশীল যোজ্যতা, সেটা হচ্ছে আয়োডিন। আয়োডিনের পরিবর্তনশীল যোজ্যতা, আয়োডিনের পরিবর্তনশীল যোজ্যতা। আয়োডিনের ক্ষেত্রে দেখা যায় 1, 3, 5 এবং 7 যোজ্যতা প্রদর্শন করে। আয়োডিন এর 1, 3, 5 ও 7 যোজ্যতা দেখা যায় কিভাবে? আয়োডিনের অ্যাটমিক নাম্বার কত? আয়োডিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 53। ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে ইলেকট্রন বিন্যাস আসবে 5s2 5p5। আমি শেষটুকু বলছি, গোটাটা তোমরা নিজেরা বাড়িতে করো। 5s2 5p5। তাহলে 5-এরও ডি আছে, এখানে ডি ফাঁকা পড়ে আছে। তাহলে আমরা যদি আয়োডিন সাধারণ অবস্থায় দেখি তাহলে দেখব 2খানা এসের ইলেকট্রন, 5খানা পিতে ইলেকট্রন এবং 1খানা ফাঁকা ডি কক্ষক। তাহলে এখানে যেহেতু 1খানাই অযুগ্ম ইলেকট্রন, তাহলে আমরা বলবো কি আয়োডিনের এই নির্দিষ্ট ক্ষেত্রে যোজ্যতা হচ্ছে 1। এবার আয়োডিনকে তুমি এক্সাইটেড করলে তাহলে এই যে ইলেকট্রন এখানে চলে গেল, তাহলে আমার অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা তোমরা নিজেরাই বুঝতে পারছো, 1 থেকে বেড়ে 3 হয়ে গেল, 1 2 3। তাহলে এখানে আমরা বলবো যোজ্যতা 3। আবার আয়োডিনকে এক্সাইটেড করো, আরও শক্তি দাও, তাহলে এখান থেকে ইলেকট্রন আবার এই ফাঁকাতে চলে গেল। তাহলে আমরা 1 2 3 4 5। তাহলে এখানে যোজ্যতা কত বলবো? যোজ্যতা বলবো 5। আবার যদি উত্তেজিত করা হয়, আরও যদি শক্তি দেওয়া হয়, তাহলে আই এরকম আমি 3 স্টার দিয়ে দিলাম, তাহলে এই ইলেকট্রন আবার এই ফাঁকা দিতে চলে যাবে, তখন যোজ্যতা হয়ে যাবে 5s-এ 1খানা, 5p-তে 3খানা আর 5d-তেও 3খানা। তাহলে এবার দেখো অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 5, তাহলে এখানে আমরা আয়োডিনের যোজ্যতা বলবো 7। তাহলে আয়োডিন এখানে 3টে যোজ্যতা প্রদর্শন করছে, 1 3
5 এবং 7। বোঝা গেল? তাহলে এইগুলোকে আমরা বলছি পরিবর্তনশীল যোজ্যতা। আর তোমাদের বইয়ে এই যোজ্যতাগুলোর সঙ্গে সঙ্গে দেখবে ব্র্যাকেটে হাইব্রিডাইজেশন স্টেট লেখা আছে, সংকরণ স্তর, sp3 sp3d ইত্যাদি লেখা আছে। আমি এই মুহূর্তে ওই জায়গাটা আলোচনা করছি না, কারণ সংকরায়ন একটা বড় ব্যাপার, সেটা আমরা নেক্সট ক্লাসে যখন আমরা আলোচনা করব তখন ওই সংকরায়ন বিষয়টা বলে দেবো। তাহলে তখন তোমরা বুঝে নিবে, আপনি নিজে নিজেই বুঝতে পেরে যাবে যে কেন ওখানে sp3 লেখা আছে, কি sp3d লেখা আছে, কি sp3d2 লেখা আছে, সেটা বুঝে যাবে। তা আমি এখন সেই জায়গাটা হাইব্রিডাইজেশনটা এই মুহূর্তে ইন্ট্রোডিউস করছি না। এবার দেখো, আমরা কিছু উদাহরণ আলোচনা করব যেখানে অষ্টকের ব্যতিক্রম হয়। তোমরা ক্লাস 10 পর্যন্ত দেখেছো যে অষ্টক রুল বলে একটা বিষয় ছিল, যে মৌলটার সঙ্গে অন্য মৌলগুলো সে যুক্ত হচ্ছে, অর্থাৎ যার মাঝে যে মৌলটা থাকছে সে সবসময় চেষ্টা করছে যে তার যোজ্যতা কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা যেন 8 হয়ে যায়। যোজ্যতা কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা 8 হয়, তাহলে সেটাকে আমরা বলি অষ্টক নিয়ম। কিন্তু এখন সবসময় সব যৌগের ক্ষেত্রে অষ্টক মেনে চলবে তা কিন্তু নয়। তাহলে এখন আমরা দেখব অষ্টকের ব্যতিক্রম। প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অষ্টকের সংকোচন। যেমন ধরো আমি একটা যৌগ লিখলাম BeCl2, বেরিলিয়াম ক্লোরাইড। তাহলে বেরিলিয়াম ক্লোরাইড যৌগে আমরা কিভাবে মানে ইলেকট্রন সংখ্যা গুনবো সেটা লক্ষ্য করো। তাহলে বেরিলিয়াম এর সাধারণ অবস্থায় ইলেকট্রন বিন্যাস একটুকে দেখালাম 1:2:2। এবার বেরিলিয়ামটা যখনই উত্তেজিত অবস্থায় আসছে ইলেকট্রন সংখ্যা তখন কি হচ্ছে না, তো 2s এর একখানা ইলেকট্রন 2p-তে স্থানান্তরিত হচ্ছে। তাহলে আমরা দেখছি এখানে একটা ইলেকট্রন আর 2p-তে একটা ইলেকট্রন, তাহলে মোট অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 2। আর Cl2 ক্লোরিনের ক্ষেত্রে তোমাদেরও বলেছি যে ক্লোরিনের 17, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3s2 3p5। তার মানে এখানে যোজ্যতা কক্ষে একখানা অযুগ্ম ইলেকট্রন উপস্থিত আছে। যোজ্যতা কক্ষে একখানা অযুগ্ম ইলেকট্রন উপস্থিত আছে। তাহলে সেই অযুগ্ম ইলেকট্রন এই বেরিলিয়ামের সঙ্গে যখন যুক্ত হচ্ছে, দিয়ে যৌগ গঠন করছে, তাহলে বেরিলিয়ামের যোজ্যতা কক্ষে মোট কটা ইলেকট্রন হচ্ছে দেখো। নিজের ছিল 2টো, ক্লোরিনগুলো থেকে একটা একটা করে নিল, তাহলে ক্লোরিনের অষ্টক হয়ে গেল, কারণ ক্লোরিন তো এখান থেকে একটা ইলেকট্রনও পেয়েছে, তাহলে 7টা ছিল, একটা এর কাছ থেকে পেয়েছে, 8 হয়েছে। কিন্তু বেরিলিয়ামের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা দেখো 2 2 4। তাহলে বেরিলিয়ামের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে 4। তাহলে আমরা বলবো কি এখানে অষ্টকের একটা সংকোচন ঘটলো, অর্থাৎ 8 পূজাতে পারলাম না, 8-এর থেকে কম আসলো। অনুরূপভাবে আর একটা যৌগ দেখো BCl3। তাহলে বোরন একটু আগে দেখলাম 1:2:2p1। তাহলে বোরনটা যখনই উত্তেজিত অবস্থায় আসছে 2s থেকে একখানা ইলেকট্রন 2p-তে স্থানান্তরিত হচ্ছে, তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 1 থেকে বেড়ে 3 হয়ে গেল। তাহলে যেই 3 হলো, এই ক্লোরিনের আনপেয়ার্ড যে ইলেকট্রন, অযুগ্ম যে ইলেকট্রন, সেই ইলেকট্রন এসে কি হচ্ছে বোরনের যোজ্যতা কক্ষে এরকমভাবে যুক্ত হচ্ছে। তাহলে বোরনের যোজ্যতা কক্ষে যখন যুক্ত হলো, ক্লোরিনের অষ্টক হয়ে গেল,
কিন্তু এখানে মোট ইলেকট্রন দেখো 6 হচ্ছে, তাহলে বোরনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন হচ্ছে 6। তাহলে এই যে দুটো উদাহরণ আমরা আলোচনা করলাম, BCl2, BF3, তাহলে এই যৌগগুলোর ক্ষেত্রে আমরা দেখছি কি অষ্টকের সংকোচন হচ্ছে, অর্থাৎ 8টা ইলেকট্রন পুষছে না। খুব গুরুত্বপূর্ণ উদাহরণগুলো মাথায় রাখতে হবে তোমাদের। পরীক্ষার সময় এরকমই বিভিন্ন উদাহরণ দেয়, যে 4টে উদাহরণ দিয়ে বলে এদের মধ্যে কোনটার ক্ষেত্রে অষ্টকের সংকোচন হচ্ছে। এবার আমরা আলোচনা করব অষ্টকের সম্প্রসারণ, মানে কেন্দ্রীয় পরমাণু যেটা, তার দেখা যাবে যোজ্যতা কক্ষে 8-এর বেশি সংখ্যক ইলেকট্রন অবস্থান করছে, তখন সেটাকে বলা হবে অষ্টকের সম্প্রসারণ। তাহলে এটাও অষ্টকের ব্যতিক্রম, এটাকে হেডিং দিচ্ছি আমরা অষ্টকের সম্প্রসারণ। অক্টেট পার হয়ে যাচ্ছে, এক্সটেনশন অফ অক্টেট। যেমন ধরো তোমরা এক্ষুনি উদাহরণ পড়লে SF6, তাহলে সালফার এটা পারমাণবিক অবস্থায় 1s2 2s2 2p6 3s2 3p4 3d0, কিন্তু যখনই আমরা সালফারকে উত্তেজিত অবস্থায় নিয়ে যাব, যখনই আমরা সালফারকে উত্তেজিত অবস্থায় নিয়ে যাব, উপযুক্ত শক্তি দিব, তাহলে সালফারের দেখা যাবে এই ইলেকট্রনগুলো ফাঁকা ডি কক্ষকে স্থানান্তরিত হয়ে যাবে। তাহলে ফাঁকা ডি কক্ষকে যদি স্থানান্তরিত হয়, তাহলে সালফারের যোজ্যতা কক্ষে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেড়ে গিয়ে হয়ে গেল কত? 6। আর তোমরা যদি ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস দেখো, ফ্লুরিন হচ্ছে 9, তাহলে এর যোজ্যতা কক্ষে ইলেকট্রন হচ্ছে 2s2 2p5, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন একটা, তাহলে এই একটা অযুগ্ম ইলেকট্রন এর সঙ্গে এসে জোড়া বাঁধছে, আবার এটা তো এর সঙ্গে জোড়া বাঁধছে, তাহলে এর 8 হয়ে গেল। কিন্তু এর দেখো এবার 6খানা জায়গাতে 6খানা ফ্লুরিনের ইলেকট্রন এসে জোড়া বাঁধছে। তাহলে আমরা সালফারের যোজ্যতা কক্ষে মোট ইলেকট্রন কটা দেখছি? সালফারের যোজ্যতা কক্ষে মোট ইলেকট্রন হয়ে যাচ্ছে 6 দুগুণে 12টা। তাহলে সালফারের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে 12। তাহলে এটাকে আমরা বলবো অষ্টকের সম্প্রসারণ। ভালো করে বুঝে নেবে, খাতায় এগুলো লিখে নেবে, প্র্যাকটিস করবে। আবার দেখো PCl5, এখানেও তাই হবে। ফসফরাস 15, 1s2 2s2 2p6 3s2 3p3 আর 3d ভ্যাকান্ট 1 2 3 4 5 3d0। তাহলে ফসফরাসকে যদি আমরা এক্সাইটেড করি, তাহলে এখান থেকে ইলেকট্রন যদি স্থানান্তরিত হয়, তাহলে এখানে আমরা দেখব নাম্বার অফ আনপেড ইলেকট্রনের সংখ্যা হয়ে গেল 5। তাহলে এবার ক্লোরিন, তোমরা জানো যে ক্লোরিনের
3s2 3p5 মানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে একটা, সেই একখানা ক্লোরিনের ইলেকট্রন এবারে সে কী করবে, ফসফরাসের 5খানা অযুগ্ম ইলেকট্রনের সঙ্গে একটা একটা করে ক্লোরিনের ইলেকট্রন এসে যুক্ত হচ্ছে। তাহলে আমরা দেখছি কি যে ফসফরাসের যোজ্যতা কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে 10। তাহলে ফসফরাসের যোজ্যতা কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে 10। তাহলে এখানেও দেখো একটা এক্সটেনশন অফ অক্টেট, অষ্টকের একটা সম্প্রসারণ দেখতে পাওয়া যাচ্ছে। এরকমভাবেই আমরা যে সমস্ত ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যোজ্যতা কক্ষে 8-এর বেশি চলে আসছে সেগুলোকে আমরা বলি অষ্টকের সম্প্রসারণ। একই রকমভাবে আর একটা উদাহরণ বলি, IF7। তাহলে আয়োডিন তোমরা দেখলে 5s2 5p5 আর 5d শূন্য। তাহলে আয়োডিনকে যদি আমরা এক্সাইটেড করি, উপযুক্ত শক্তি দিই, তাহলে এই 3খানা যুগ্ম ইলেকট্রন 3খানা ফাঁকা ডিতে স্থানান্তরিত হবে। তাহলে দেখো আয়োডিনের এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হয়েছে 7, আর তোমরা জানো যে ফ্লুরিনের ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p5 মানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 1। তাহলে এখন এই আয়োডিনের একখানা ইলেকট্রনের সঙ্গে একটা করে ফ্লুরিনের ইলেকট্রন এসে জোড়া বাঁধছে। তাহলে ফ্লুরিনের কিন্তু অষ্টক হচ্ছে, কারণ এর 5 আছে, একটা পেয়ে 6 হচ্ছে, কিন্তু সবাই তো আয়োডিনের সঙ্গে এসে যুক্ত হচ্ছে। তাহলে আয়োডিনের যোজ্যতা কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে 7 দুগুণে 14। তাহলে আয়োডিনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 14। তাহলে এটাকেও আমরা কি বলবো, অষ্টকের সম্প্রসারণ। তাহলে অষ্টকের সম্প্রসারণ মানেই হচ্ছে যখনই 8-এর বেশি সংখ্যক ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে থাকছে। আর অষ্টকের সংকোচন মানে যদি 8-এর থেকে কম সংখ্যক ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে উপস্থিত থাকে। আর অষ্টক কোণগুলো যেখানে 8ই থাকবে, যেমন ধরো তুমি CH4 করো, কি ধরো NH3 করো, কি ধরো H2O করো, তাহলে এগুলোর ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে 8টা করে ইলেকট্রন থাকে। তাহলে সেগুলোকে বলবো অষ্টক নিয়ম মেনে চলছে। তাহলে কি বলছি উদাহরণ একটা দেখিয়ে দিই। ধরো বললাম NH3, তাহলে নাইট্রোজেন 1s2 2s2 2p3, তাহলে 2s-এ 2টো আর 2p-তে 3টে, আর হাইড্রোজেন হচ্ছে 1s1, তাহলে এর যোজ্যতা কক্ষে আছে একটা। তাহলে এই একখানা ইলেকট্রন এইখানে, আর একখানা হাইড্রোজেন অ্যাটমের এইখানে, আর একখানা হাইড্রোজেন অ্যাটম এসে এখানে যুক্ত হলো। তাহলে আমরা মোটের উপরে নাইট্রোজেন পরমাণুর মোট ইলেকট্রন দেখছি 2s-এ 2টো আর 2p-তে 4টে, অর্থাৎ নাইট্রোজেনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8। তাহলে এটা বলবো কি অষ্টক নিয়ম মেনে চলছে। তাহলে এভাবে তুমি যদি H2O করো, H2S করো, তারপরে তোমার কি বলবো IF করো, এরকম এই উদাহরণগুলোর ক্ষেত্রে যদি নাও তাহলে দেখবে এগুলো সব অষ্টক মেনে চলছে। আর যেখানে দেখছি যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা করতে গিয়ে 8-এর বেশি হচ্ছে তাহলে বলবো অষ্টকের সম্প্রসারণ ঘটছে, আর যদি 8-এর কম হয় তাহলে বলবো অষ্টকের সংকোচন ঘটছে। তাহলে এই অংশটা খুব গুরুত্বপূর্ণ অংশ। সমযোগের ক্ষেত্রে প্রশ্নও আসতে পারে যে এইটা দেখা যায়, এটা দেখা যায় না কেন। তাহলে সেই ক্ষেত্রে
এই ধারণাটা তোমাদের মাথায় রাখতে হবে। যেরকম আমি বলেছি একটা NCl3 অস্তিত্ব আছে, NCl5 এর নাই কেন, বা ফসফরাসের ক্ষেত্রে PCl3 PCl5 দুটোরই অস্তিত্ব আছে কেন। এরকমই সিমিলার কোশ্চেন ধরো দিতে পারে H2S এর অস্তিত্ব আছে, আবার H2ওরও অস্তিত্ব আছে। H2S দিয়ে বলবো না, হাইড্রোজেন যুক্ত হয় না বেশি। সালফারের ক্ষেত্রে যেরকম দেখলাম যে SF4 এর অস্তিত্ব আছে, SF6 এর অস্তিত্ব আছে, SF2 এর অস্তিত্ব আছে, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে শুধুমাত্র OF2 হয়, অন্যগুলো হবে না। তো এই জাতীয় প্রশ্নের জন্য তৈরি থাকতে হবে। যাই হোক, এইটা তোমরা ভালো করে পড়ো। নেক্সট ক্লাসে আমরা পরের অংশগুলো আলোচনা করব।